সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে, দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখবে দুদক ও এনবিআর, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানীতে অটোরিকশা বন্ধে মারমুখী চালকরা, পুলিশের সাথে সংঘর্ষ, বক্সে আগুন, সড়কে দিনভর তীব্র যানজট। অটো ছাড়া কিন্তু আমাদের চলাচল করার মতন কায়দা নাই। আমরা 1 নম্বরে তো 14 নম্বর আসা লাগে। অটোরিকশা চলুক, কিন্তু ওনাদের চলাচল মানে চালানোর ব্যবস্থা ভালো না। তাদেরও তো একটা হক আছে, তারা কি করবে? এত তো অটোরিকশা, তাদের সংসার জীবিকা চলে অটোরিকশা চালায়া। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম, দুশ্চিন্তায় পরিবার, কাজ করছে গোয়েন্দা সংস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে এবার চোরের খাতায় পুলিশ কর্মকর্তার নাম, 16 ভরি স্বর্ণসহ পুলিশের 1 এসআই ও সোর্স আটক, মামলার প্রস্তুতি চলছে। এবং ভারতীয় পণ্যের মোড়কে বাজারে নকল পণ্য ছড়াচ্ছে জেনেরিক এগ্রো, ভোক্তার অভিযানে ধরা পড়ে নকল পণ্যের কারখানা। শুভেচ্ছা, সংবাদ রাতে শুনছিলেন KSTMT বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব অবৈধ সম্পদ অর্জন করে থাকলে জবাবদিহিতার আওতায় আসবে। রাজীবের নামে বেনামের পাহাড় সম সম্পদ ত্রাসের অনুসন্ধানের রিপোর্ট দেশ টিভিতে প্রচার হলে রোববার চ্যানেলটিকে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। সাভারে ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করে নামে বেনামে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল পরিমাণ সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি দেশ টিভিতে প্রচারিত হয় ধারাবাহিক রিপোর্ট। বিষয়টি রোববার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নজরে আনলে দেশ টিভিকে জানান অনিয়মকারী জনপ্রতিনিধি যেই হন না কেন আইন অনুযায়ী বিচারের আওতায় আসবেন। সাভারের উপজেলা চেয়ারম্যান নিয়ে রাজীব তার সম্পদের পরিমাণ তুলনায় অনেক বেশি সম্পদ দখলের মাধ্যমে মালিক হয়েছে। এই সম্পদের তথ্য গোপন করা অথবা অবৈধ সম্পদ অর্জন করা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের একটি ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনায় আমি যে হই না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আর তার তিনি যদি অনিয়ম করেন তাহলে সে অনিয়মের জন্য ওনাকে ওই পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। এই সময় মন্ত্রী জানান সম্পদ গোপন সহ এমন অনিয়ম প্রতিরোধে দুদক ব্যবস্থা নিতে পারে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, দুদক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলো মানুষের যে সমস্ত তথ্য গোপন করা এগুলোর জন্য দায়ী, তাদেরকে জবাবদিহি করার ব্যবস্থাপনা আছে। অনেকগুলো কাঠামো আছে, ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এর আগে গত 3 দিন ধরেই দেশ টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হয় সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজীবের ত্রাস ও নানা কর্মকাণ্ডের ফিরিস্তি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে বিষয়টি দুদকের অনুসন্ধান করা উচিত। ইতিমধ্যেই যে আমাদের দুর্নীতির যে অনিয়ম এবং অপশাসনের সংস্কৃতিতে আমরা ডুবে আছি, এটা কিন্তু আরো ঘনীভূত হবে। যে কোনো অপরাধকে যখন আপনার বিচারহীনতা ভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে, সেই অপরাধ বাড়তে থাকবে, বিকশিত হতে থাকবে, এরকম ডালপালা আরো বিকশিত হবে, সেটাই হচ্ছে। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর সহ তাদের পরিবারের বেশিরভাগ মানুষ গত 12 বছরে সম্পদ গড়েছেন কয়েক হাজার কোটি টাকার। শুধু তাই নয়, তাদের ক্যাডার বাহিনী ও ত্রাসের রাজত্বে তটস্থ সাভারের সাধারণ মানুষও। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধের পর মারমুখী হলেন চালকরা। পুলিশ সরিয়ে দিতে গেলে সংঘর্ষে জড়ান তারা। এক পর্যায়ে কালশিতে পুলিশ বক্সে আগুন দেন চালকরা, ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি। এছাড়া দিনভর সড়ক অবরোধে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। কায়েস রাহাতের রিপোর্টে বিস্তারিত থাকছে। বিক্ষুব্ধ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দিয়ে আগুনে পুড়েছে পুলিশ বক্স। এই ঘটনা রাজধানীর মিরপুরের কালশিতে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে ইট পাটকেল ছোড়েন আন্দোলনরতরা।
এর আগে রোববার সকালে মিরপুর 1 ও মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বেলা 3টা নাগাদ কোনোরূপ সহিংসতা না ছড়ালেও অবরোধে আটকে পড়া গাড়ি ছেড়ে দেওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। পুলিশ বলছে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। যেহেতু এটা নিষিদ্ধ এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, তাই বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে তারা রাস্তায় চলে আসলেন। চলে আসার পরে তাদেরকে বোঝানো হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আপনারা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আর চালকরা বলছেন কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন তারা। আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন। আমাদের গাড়িগুলো তো বাইরে থেকে চুরি করে আসে নাই, বাংলাদেশ সরকার অনুমোদিত সব ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের গাড়িগুলো এখানে বানানো হয়েছে। তাহলে কেন আমাদের গাড়িগুলো বন্ধ? আমরা সবাই নিম্ন আয়ের মানুষ, আমরা একদিন কর্ম না করলে আমাদের ঘরে চুলা জ্বলে না, তাহলে আমাদের গাড়িগুলো কেন বন্ধ করা হয়েছে? আমাদের কর্মস্থান কে দিবে? আমরা এই অটোর উপরেই আমাদের নির্ভর, অটো দিয়ে আমাদের সংসারটা চলে। আচ্ছা 4টা দিন ধরে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, সে হঠাৎ করে ঘোষণা দিয়া আমাদের অটোটা বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো সুযোগ না দিয়া। তা আমরা যে অটোটা বন্ধ করছি, আমরা দাঁড় দেনা করি অটোটা কিনছি, আমরা দেনাই হোধ করবো কেমন? অটোরিকশা বন্ধ করলে হাজার হাজার মানুষ বেকার হবেন, এতে অপরাধ বাড়বে বলেও জানান তারা। এজন্য পুনর্বাসনের দাবিও জানান। লক্ষ লক্ষ মানুষ যখন বেকার হয়ে যাইতেছে, তাহলে এখন এগুলারা কি করবে? এগুলোর তো আবার বাধ্য হয়ে পেটের ক্ষুধায় আবার চুরি চামারি করবে। কর্মদিবসের প্রথম দিনে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় রাজধানীর সড়কে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আজকে এই আন্দোলনের জন্য আমি এখন যাব গুলিস্তানের ওদিকে যাব। আমার এক বন্ধু আসতেছে, তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ও আসতে পারতেছে না। গাবতলীর থেকে এইদিকে এখন হেঁটে হেঁটে আসতেছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। খোঁজ পেতে সংসদ সদস্যের মেয়ে বিকেলে ডিবি কার্যালয়ে যান। তিনি জানান, গেল 2 দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আনোয়ারুল আজিমের। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর আহমেদ। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত 3 দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্ন পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা। গত 11 মে আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বর্ডার দিয়ে ভারতে যান। এরপর থেকে তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এমপি নিখোঁজের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী PS আব্দুর রউফ নিখোঁজের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ পেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে গিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ডিবি। আমি আবার এই খবরটা 2 দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায়। জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান যারা গোয়েন্দা কর্মকর্তা বা STF তাদের সাথে আমিও কথা বলি। ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে। সেও ইন্ডিয়া কালকে যাবে, তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4 আসনে সরকার দলীয় সংসদ সদস্য। তিনি 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন করে এই পরামর্শ দেন তিনি। পরিবেশ সুরক্ষায় শিল্প বর্জ্য নদীতে না ফেলে সঠিক ব্যবস্থাপনার জন্য শিল্প উদ্যোক্তাদের তাগিদও দেন সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো 7 দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। অনুষ্ঠানে অংশ নিয়ে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য 7 ক্যাটাগরিতে 7 জন উদ্যোক্তার হাতে জাতীয় SME পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের প্রতি পরিবেশ রক্ষার আহ্বান জানান। আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই, কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন
অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শিল্পক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশ এগিয়ে নেয়ার আহ্বান জানান। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছিয়ে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নেব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলায় অংশ নিয়েছে প্রায় 350 ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান। উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী মেলা ঘুরে দেখেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীতে ঢাকা মেট্রো রেল ব্র্যান্ডিং সেমিনারে এ মন্তব্য করেন তিনি। দাবি করেন ঢাকা মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত 15% ভ্যাটের সিদ্ধান্ত ভুল। প্রত্যাহারে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 2030 সালের মধ্যে রাজধানীতে চালু হবে মেট্রো রেলের 6টি লাইন। এতে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্র্যান্ডিং মেট্রো রেল সেমিনারে উঠে আসে এসব তথ্য। 1 জুলাই থেকে ভ্যাট দিতে হবে মেট্রো রেলের যাত্রীদের। এতে বর্তমান যে যাত্রী পরিবহন হচ্ছে তাতে ছন্দপতন হতে পারে বলে সতর্ক করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। যদি ওই ভ্যাটটা আদায় করা না হয় এবং তার ভিত্তিতে যদি দেওয়া না হয়, তাহলে মেট্রো রেল এখন যেই গতিতে চলছে, যেই স্বাচ্ছন্দ্যে চলছে, এই স্বাচ্ছন্দ্যে যে কোনো সময় ছন্দপতন ঘটতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত 15% ভ্যাটের সিদ্ধান্ত ভুল। এটি প্রত্যাহারে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, মানসিক ট্রমায় আছে বিএনপির নেতারা। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ করছে। আন্দোলনের নামে সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী হলে শুধু জামায়াত নয়, যে কোনো ইসলামী দলকে বিএনপি সঙ্গে নিতে চায় বলে জানিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য হতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। রাজপথে বিরোধী রাজনীতির নেতৃত্ব দেয়া বিএনপির সাথে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে আসলেও এবার সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে জামায়াতকেও রাজপথে সক্রিয়ভাবে চায় বিএনপি। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে গেল রমজান মাসে নিজ দলের ইফতার আয়োজনে দেখা গেছে দল দুটির গুরুত্বপূর্ণ নেতাদের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়। সত্যের পক্ষে বুক,
শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। 2014 এর আগে পরে সময়ে সারা বিশ্বকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে জামায়াতের নামে জুজুর ভয় দেখিয়েছে, দেশের অভ্যন্তরে কিংবা বিশ্ব প্রেক্ষিতে সে পরিস্থিতি এখন নেই দাবি বিএনপির। আমাদের সকল আন্দোলন, সকল আমাদের যে মানুষের সঙ্গে আমাদের যে যোগাযোগ, সে সমস্ত প্রক্রিয়ার মূল ভিত্তি হবে এটি হতে হবে যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন। এই নীতিতে যারা বিশ্বাস হবে তাদের সঙ্গে কিন্তু আমরা মিলেমিশে একসঙ্গে রাজনীতি করি এবং করব। যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাবি, ইসলামী দলগুলো ধর্মীয় ইস্যুতে মাঝে মাঝে সরব হলেও রাজনৈতিক ইস্যুতে রাজপথে এখনো কার্যকরভাবে সক্রিয় নয়। আমার উপলব্ধিতে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করি তখন থেকে আমি বলছি যুগপথ আন্দোলন সেই সময় যেরকম করেছিলাম সেটাই আমাদেরকে এক জায়গায় আনতে পারে। আমাদের মধ্যেও কেউ আছে আগেই এটা নিয়ে একটা বিধ না জামাত হলে হলে ওই এইগুলো বলে খালি একটা জিনিস লাগবে কি, তারা এই সরকারের পদত্যাগ এবং তার জায়গায় একটা নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, এই বক্তব্যে আছে কিনা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সব বিরোধী দলকে বিএনপি এক ছাতার নিচে প্রত্যাশা করে দাবি করে দলটির এই ভাইস চেয়ারম্যান বলছেন, মধ্যপন্থী দল হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বিএনপিকেই। যেহেতু পাশের দেশে একটি হিন্দুত্ববাদী সরকার কায়েম হয়েছে এবং সেখানে মুসলমানরা অনেক কষ্টে আছে, সুতরাং বাংলাদেশে এর প্রতিক্রিয়া হিসাবে ফলআউট হিসাবে বাংলাদেশের ধর্মভিত্তিক দলের উত্থান হতে পারে। তবে এই মুহূর্তে বিএনপির সকল মত পথের জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে আন্দোলন চালাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপির নেতৃত্বেই আগামী দিনের আন্দোলন সফল হবে। দেশের যে পরিস্থিতি তাতে সামনের দিনগুলোতে সরকার পতনের আন্দোলনে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলেও দাবি এই নেতার। বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজ করছে এতে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে 16 ভরি স্বর্ণ ছিনতাইয়ের সময় খুলশী থানার এসআই আমিনুল ইসলাম সহ 2 জনকে আটক করা হয়েছে। বিকেলে নগরীর টাইগার পাসে এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় অভিযুক্ত এসআই এর বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলার প্রস্তুতি চলছে। সহকর্মী AKM নাজিমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। হরহামেশা ছিনতাইকারীদের হাতে যাত্রী পথচারীরা সর্বোচ্চ হারানোর খবর শোনা গেলেও এবার ছিনতায় জড়ালেন জননিরাপত্তার দায়িত্বে থাকা খোদ পুলিশের এসআই। ছিনতাইয়ের সময় হাতে নাতে আটক করে জড়তা। ভুক্তভোগী জানায় লোহাগড়ার বাসিন্দা আব্দুল মালেক সৌদি আরব থেকে পাঠানো ভাইয়ের বিয়ের 16 ভরি স্বর্ণ শাহ আমানত বিমানবন্দর থেকে নিয়ে নগরীর টাইগার পাস এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে সিভিল পোশাকে থাকা খুলশী থানার এসআই আমিনুল ইসলাম ও তার 2 সোর্স। এ সময় মালিকের কাছে 16 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমিনুল ও তার সহকারীরা। এ সময় উপস্থিত জনতা তাদের আটক করে পাঁচলাইশ থানায় পুলিশের কাছে তুলে দেয়। স্বর্ণ যদি আনতে যাই তাহলে আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। 2200 টাকা টিকিট ক্যান্সেল হলে তো আমার আর কিছু করার নেই। বাইরে কোনো রাখ কোন একটা যাত্রী বা যার টাকা দিবার পয়সা দিবার ওই স্বর্ণগুলো পরিচয় দিয়ে আমার স্বর্ণগুলো পাঠিয়ে দিবে। পরে এসআই আমিনুল ইসলাম ও তার এক সোর্স জাহেদকে পাঁচলাইশ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মুখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। মানে এসআইকে আটক করা হয়েছে, এটাই ঘটনা, আর তার বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে, মানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাই। রোববার এসআই আমিনুল ইসলাম খুলশী থানায় হাজিরা দেননি বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ রাতে আরো যা থাকছে। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। ব্যস্ত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভোটে মঙ্গলবার। নেই কোনো অনুমোদন, তবুও দেদার্সে নকল পণ্য তৈরি করে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। এখানেই শেষ নয়, ভারতীয় পণ্যের মোড়ক ব্যবহার করে বাজারে ছড়িয়ে দিচ্ছে জেনেটিক এগ্রো নামে একটি কারখানা। ভোক্তার অভিযানে ধরা পড়ে নকল পণ্যের এ কারখানা। একই সাথে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয় এই কারখানাটি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে থাকছে। এই পণ্যগুলো অবিকল নামি দামি ব্র্যান্ডের মতো হলেও সবগুলোই নকল। শুধু তাই নয়, মেড ইন ইন্ডিয়া ব্যবহার করেও তৈরি করছে শিশু খাদ্যপণ্য থেকে শুরু করে 24টি খাদ্যপণ্য।
কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকা থেকে এসব পণ্য দেদারসে তৈরি করে সাপ্লাই দিচ্ছে জেনেটিক অ্যাগ্রো নামে একটি ভুয়া কোম্পানি, যাদের নেই বিএসটিআই এর অনুমোদন। শুধু তাই নয়, কারখানাটির যন্ত্রপাতির পাশে দেখা যায় মেয়াদোত্তীর্ণ উপাদানসমূহ। একটি দুটি নয়, 24টির নকল পণ্য তৈরি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের একটি কারখানায়। যে পণ্যগুলো কতটা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে আপনার স্বাস্থ্যকে, সেটি জানলে হয়তো চোখ কপালে উঠবে আপনারও। পাপ যেন বাপকেও ছাড়ে না। অবশেষে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিকেলে কারখানাটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 10 লাখ টাকা জরিমানা সহ বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। একই সাথে পুরো ভবনটিও বন্ধ করে দেওয়া হয়। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। নকল এসব পণ্যের বিরুদ্ধে ভোক্তার অভিযান চলমান থাকার কথাও জানান এই কর্মকর্তা। সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে সভা, মিছিল আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের ডামাডোল। মিছিল, মিটিং, পথসভা, জনসংযোগে ভোটের মাঠে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। কারণ রোববার মধ্যরাতেই শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের প্রচারণা। চাঁদপুরে উপজেলা নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সদর উপজেলায় মিছিল, মিটিং আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান। এদিন সদরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চশমা প্রতীকে ভোট চান ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারাকাত মোহাম্মদ রেজওয়ান। ময়মনসিংহের 3 উপজেলায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে চলে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে 4 উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালীতে নির্বাচনে তেমন উত্তাপ না থাকলেও মিরপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ। একে অপরের বিরুদ্ধে করছেন প্রভাব বিস্তারের অভিযোগ। আমার নেতাকর্মীদের উপর হুমকি দিচ্ছে, বলছে যে ভোট কেটে নেব, ভোট সেন্টারে যেতে পারবে না। শরীয়তপুর সদরে শোলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের ওপর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থকরা হামলা চালায়। এ সময় 3 সাংবাদিক সহ আহত হন অন্তত 30 জন। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে তার চেয়ারম্যান প্রার্থী ভগ্নিপতির হয়ে প্রভাব বিস্তার এবং অপর প্রার্থীর সমর্থকদের ঠেকাতে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে। সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, পটুয়াখালী সহ 157টি উপজেলায় প্রচারণার শেষ দিনে দিনরাত এক করে মাঠে জনসংযোগে ব্যস্ত থাকেন প্রার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহ 4 আসনের 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে নিখোঁজ হওয়ায় ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি। নিখোঁজ আনোয়ারুল আজিমকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন নিখোঁজ এমপির মেয়ে মুফতারিন ফেরদৌস ডরিন। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। দর্শক, আমরা অপেক্ষা করছি রিপোর্টটির জন্য। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এতে উদ্বেগে রয়েছে তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা। এই বিষয়ে অবহিত করতে রোববার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বিস্তারিত জানান তিনি। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি, আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব। তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে, কেন ফোনে পাচ্ছি না 3 দিন যাবত,
ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে। আর ডিবির মুখপাত্র জানান এই বিষয়ে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি। ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। সবকিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। এমপির সন্ধান পেতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। আমরা খেয়াল রাখছি, আমাদের এনএসআই এখানে কাজ করতেছেন, আমাদের ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে। আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আনোয়ারুল আজিম আনার টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদপ্রাতে আরো থাকছে, বিদেশিদের ওপর হামলায় থমথমে কিরগিজস্তান। ভারত পাকিস্তানের পাশাপাশি আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীরা, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার। বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসনের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন প্রকল্প চালু করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। রোববার দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে ILO এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা আছে। অনুষ্ঠানে ILO বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটি আইনেন, সংসদ সদস্য তানভীর শাকিল জয় সহ ILOর ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।